দেখছিলেন প্রধান শিরোনাম। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের খবর। মুশফিক মিরাজের নৈপুণ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে শুভ সূচনা করল বাংলাদেশ। আগে ব্যাট করে ৩ ব্যাটসম্যানের 50-তে ৬ উইকেটে ২৫৭ রান করে টাইগাররা। জবাবে ২২৪ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে টাইগাররা। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিসি ওয়ানডে সুপার লিগে এখনো কোনো পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা। মিরপুরে প্রথম ওয়ানডেতে জয়ের জন্য তাদের লক্ষ্য ২৫৮। গুনাথিলাকা আর কুশল পেরেরার ওপেনিং জুটির স্থায়িত্ব বেশিক্ষণ হয়নি। পঞ্চম ওভারে ব্রেক থ্রু এনে দেন মেহেদী মিরাজ। আইপিএল ফেরত মুস্তাফিজের শিকার প্রথম নিশাঙ্কা। দুই কুশল, মেন্ডিস ও পেরেরার জুটি বড় হতে থাকে। তবে সাকিব আল হাসান সেই জুটি ভেঙে দলকে স্বস্তি এনে দেওয়ার সঙ্গে স্পর্শ করেন স্বীকৃত ক্রিকেটে ১০০০ উইকেট শিকারের মাইলফলক। ২০ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচ বাংলাদেশের মুঠোয় এনে দেন মেহেদী মিরাজ। ১০২ রান তুলতেই নেই শ্রীলঙ্কার ৬ উইকেট। অপেক্ষা তখন টাইগারদের জয়ের। তবে সেখান থেকে ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে সফরকারীরা। দলীয় ১৪৯ রানে সানাকা ফিরে যান সাইফুদ্দিনের বলে। তখনও শ্রীলঙ্কার জয়ের জন্য দরকার ১০৯ রান। হাসারাঙ্গা ডিসিলভা 50 তুলে নিয়ে হয়ে থাকেন বাংলাদেশের গলার কাটা। স্বাগতিকদের জয়ের অপেক্ষা দীর্ঘ হতো না যদি না ব্যক্তিগত ৬৩ রানে হাসারাঙ্গার ক্যাচ মিস করতেন লিটন দাস। তবে সেই আক্ষেপ দীর্ঘ হয়নি। দলীয় ২১১ রানে হাসারাঙ্গাকে ফিরিয়ে আবারও ব্রেক থ্রু এনে দেন সাইফুদ্দিন। এরপর ১৩ রানের মধ্যেই মুস্তাফিজ শেষ ২ উইকেট তুলে নিলে বাংলাদেশ পায় ৩৩ রানের জয়। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ব্যর্থতার বলয়ে ঘুরছেন লিটন, আউট হন ০ রানে। মন্থর খেলা সাকিব ৩৪ বলে করেন ১৫ রান। ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম 50 তুলে তামিম আউট হন ৫২ রানে। দলের বোঝা বাড়ে পরের বলেই মিঠুন আউট হলে। সেখান থেকে দলকে লড়াকু স্কোর এনে দেওয়ার কৃতিত্ব মুশফিক ও মাহমুদুল্লাহর। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ১০৯ রান। সেঞ্চুরির সম্ভাবনা ছিল মুশফিকের, কিন্তু আক্ষেপ বাড়িয়ে ৮৪ রানে আউট হন মিস্টার ডিপেন্ডেবল। মাহমুদুল্লাহ 50-র পর ইনিংস বড় করতে পারেননি। শেষ দিকে আফিফের ক্যামিওতে বাংলাদেশ পায় ২৫৫ স্কোর। সিরিজে এগিয়ে যেতে সেই স্কোরই যথেষ্ট ছিল টাইগারদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সব ফরম্যাট মিলিয়ে টানা ১০ ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরতে পেরে স্বস্তি টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিমের। উইকেটে ব্যাট করা চ্যালেঞ্জিং হলেও তামিম, মাহমুদুল্লাহ আর তরুণ আফিফের প্রশংসা করেছেন ম্যাচ সেরা মুশফিকুর রহিম। দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত মিরাজও। এদিকে ব্যাটসম্যানদের ব্যর্থতাকে ম্যাচ হারের কারণ হিসেবে বললেও টাইগার বোলারদের কৃতিত্ব দিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। টাইগার শিবিরে ভীতি ছড়ানোর পর হাসারাঙ্গার উইকেটটাই যেন সবচেয়ে স্বস্তির ক্ষণ। চামিরার উইকেট শিকারের পর একটা কালো মেঘ সরে যায় তামিম মুশফিকদের মাথার ওপর থেকে। সব ফরম্যাট মিলিয়ে টানা ১০ হারের পর জয়টা যে এক প্রকার আরাধ্য হয়ে গিয়েছিল লাল সবুজদের কাছে। ম্যাচ শেষে তাই প্রতিধ্বনিত হলো টাইগার কাপ্তানের কণ্ঠে। Finally we won. I thought we lost 10 games including our formats in a row. So winning is happiness, you know. So boys are really happy. It's just we know that the job is not done. There's 2 more games to go. টাইগারদের পুরনো রোগটা মাথা চাড়া দিয়েছিল এদিনও। দলীয় রান ২ অঙ্কে না পৌঁছতেই ওপেনিং জুটিতে ভাঙন। নাম্বার 3-এ বিপর্যয় সামালে তামিমকে সঙ্গ দিলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। তবে মিস্টার ডিপেন্ডেবল তকমাটার মান রেখেছেন ম্যাচ সেরা মুশফিক। চ্যালেঞ্জিং উইকেটে রান করায় সতীর্থদের প্রশংসাও করেছেন MR15। When Sakib and Little got out early, it's a bit pressure to our batsmen, but I thought Tamim batted really well in that period, so that I take my time and batted through, and also Riyad Bhai batted really well. So all in all, I thought it was a good game. মিরপুরে এদিন বল হাতে সবচেয়ে সফল বোলারের নাম মিরাজ। যদিও সাকিব মুস্তাফিজ ফেরায় পূর্ণাঙ্গ দলকেই জয়ের মূল কারণ হিসেবে দেখছেন এই স্পিনার। এই ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, বাট ওডিআইতে তো আমরা সবসময় আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো ক্রিকেট খেলি এবং আমরা এই টিমটা আমি মনে করি যে সবাই ছিল, এর জন্য আরও বেশি ভালো হয়েছে আমাদের। মিডল আর লোয়ার অর্ডারে ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়লেও ম্যাচের হারের বড় কারণ টপ অর্ডারদের ব্যর্থতা। তবে হারের শোক না করে লঙ্কান অধিনায়ক পরের ম্যাচগুলোতেই রাখছেন মনোযোগ। Isuru and Vanidu gave us a chance, but it's still
Bangladesh bowlers, they are bowling really well. Credit goes to them. And still we have 2 games, we have to come back strongly. মঙ্গলবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাঘ সিংহরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী এস এম ইকবাল। যাচ্ছি সরাসরি তার কাছে। ইকবাল, ধন্যবাদ জ্যাভলিন। আসলে টানা সব ফরম্যাট পিলে টানা 10 ম্যাচ পর বাংলাদেশ জয় পেয়েছে, এটা অবশ্যই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য একটি স্বস্তির খবর। একই সঙ্গে এই জয়ের ফলে আমাদের হোম সয়েলে যে উইনিং রান ছিল সেই রানটা কিন্তু হচ্ছে অব্যাহত থাকলো। অর্থাৎ প্রথম ম্যাচে বাংলাদেশ বলা যেতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে হচ্ছে একটি ডমিনেটিং উইন দিয়ে কিন্তু আমাদের সিরিজটা শুরু হয়েছে। তবে জ্যাভলিন, এর পাশাপাশি একটি কথা বলে রাখতে হয়, আসলে বাংলাদেশ জিতেছে। ম্যাচ যদি কোনো দল জিতে যায় তাহলে হচ্ছে ছোটোখাটো অনেক ভুলগুলো হচ্ছে আড়াল পড়ে যায়, তখন হচ্ছে এই জিনিসগুলো নিয়ে সমালোচনা হয় না। তবে হচ্ছে আমরা সেই জায়গাটাতেই হচ্ছে আজকে সেই জায়গাটাই খোঁজার চেষ্টা করব। এই জয়ের মধ্যেও হচ্ছে আসলে বাংলাদেশের কোন জায়গাটায় ঘাটতি ছিল, কোন জায়গাটায় ঘাটতি ছিল। প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করা যেতে পারে, লিটন দাস। ডেফিনেটলি আপনি হয়তো বুঝতে পারছেন, লিটন দাসকে নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। লিটন দাসের পরিসংখ্যানটা যদি হচ্ছে জ্যাভলিন আমরা দেখি, এই লিটন দাসী ওপেনারের অভিষেক হয়েছিল 2015 সালে, অর্থাৎ আজ থেকে 6 বছর আগে তার অভিষেক। এখন পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন 43টি, তার রান হচ্ছে 1155, অ্যাভারেজ হচ্ছে 28.87। একটি ন্যাশনাল টিমের ওপেনার, তার অ্যাভারেজ হচ্ছে 28.87। এটা নিয়ে হচ্ছে আপত্তি। এবং আপনি আরও অবাক হবেন যদি হচ্ছে তার শেষ 5 ইনিংস আমি দেখাই। প্রথমটা হচ্ছে যেটা শুরু করেছিল হচ্ছে 0 থেকে, গত 5 ইনিংসের শেষটা ছিল তার 0। আজকেও তিনি 0 রান আউট হয়েছেন। মাঝখানে তার ইনিংসগুলো দেখুন 19, 0, 21, অর্থাৎ শেষ 5 ইনিংসের তিনটিতেই হচ্ছে তিনি 0 রান আউট হয়েছেন। তারপরেও আমাদের যে চিফ সিলেক্টর নির্বাচক, তাদের অটোমেটিক চয়েসেই থেকে যাচ্ছেন হচ্ছে লিটন দাস। সেক্ষেত্রে বিকল্প কে হতে পারে? লিটন দাসের বিকল্প হতে পারে সৌম্য সরকার। কিন্তু সেই সৌম্য যে ইমপ্রেসিভ কোনো স্ট্যাট যে আমরা দেখি, সেটা কিন্তু আমরা খেয়াল করিনি। সৌম্যর ব্যাটিংয়েও কিন্তু আমরা দেখেছি যে যথেষ্ট অধারাবাহিক এই দুইজনই। সুতরাং সৌম্য এবং ইমরুল হচ্ছে সৌম্য এবং হচ্ছে লিটন দাস কে কার পরিপূরক হবেন সেটা নিয়ে কিন্তু একটি কোশ্চেন মার্কস থেকে যায়। আমি যদি আরেকটু পেছন থেকে যদি আলোচনায় যোগ করি তাহলে কিন্তু প্রাথমিক স্কোয়াডে থেকে ইমরুল কায়েসের কথা চলে আসে। ইমরুলের স্ট্যাটটা যদি হচ্ছে আমরা দেখে নিই, এই ইমরুল কায়েস কোনো কারণেই হয়তো নির্বাচকদের পছন্দ না, কিংবা কোনো কারণেই কিন্তু হচ্ছে আজ ব্রাত্য হয়ে গিয়েছেন। তিনি ভালো খেললেও কেন জানি হচ্ছে তার দিকে দৃষ্টি ফেরানো হয় না। আমরা ইমরুলের শেষ 5 ইনিংস যদি দেখি, শেষ 2 ইনিংসে তিনি খারাপ করেছিলেন, সেই বলেই হয়তো তাকে দেওয়া হয়েছে। এবং তার আগের 3 ইনিংস খেয়াল করুন, 115, 90 এবং হচ্ছে 144। মানে বলা যেতে পারে হচ্ছে এইরকম ধারাবাহিক পারফরমেন্স টাইগার ক্রিকেটারদের মধ্যে খুব কমই আমরা দেখেছি। তারপরেও এই ব্যাটসম্যানটাকে কিন্তু ব্রাত্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো কারণেই হোক ইমরুল ভালো খেললে পরেও হচ্ছে তাকে জাতীয় দলে নেওয়া হবে না। যাক, এটা নিয়ে হচ্ছে একটি ধোঁয়াশা বা হচ্ছে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে যে হচ্ছে আসলে টাইগার ক্রিকেটে হচ্ছে ওপেনার বা তামিম ইকবালের যোগ্য সঙ্গী কে হবেন, সেটা কিন্তু অনেক দিন থেকে আমরা সার্চ করে যাচ্ছি, সেটা এখন পর্যন্ত পাইনি। তারপরে যেই হচ্ছে আপত্তিটা আজকের টাইগারদের ইনিংস থেকে তোলা যেতে পারে নাম্বার 5 পজিশন। নাম্বার 5 পজিশনে আমাদের মোটামুটি বেশ কিছু বছর ধরে হচ্ছে নির্বাচকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ মিঠুনকে। মোহাম্মদ মিঠুনের স্ট্যাট যদি আমরা দেখি, শেষ 5 ম্যাচে মোহাম্মদ মিঠুন হচ্ছে আজকে 0 রান করেছেন, এর আগে 6, একটি 50 আছে, যেটি হচ্ছে তিনি 73 রানিং ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের এগেনস্টে। সেটাই কিন্তু হচ্ছে মূলত তাকে টেনে এনেছে আজকের স্কোয়াডে। এবং তারপর না, এবং লাস্ট তার যে শেষ 5 নাম্বার ইনিংস যেখানে ছিল সেটা হচ্ছে তিনি ব্যাট করতে পারেননি। তাহলে 5 নাম্বার পজিশন একটি গুরুত্বপূর্ণ একটি পজিশনে গিয়ে কিন্তু মোহাম্মদ মিঠুন কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছেন। সেই ক্ষেত্রে মিঠুনের রিপ্লেস কে হতে পারে? এই 5 নাম্বার পজিশনটা কিন্তু বলা যেতে পারে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এখনো কিন্তু ফাঁকা রয়েছে। এবং এখানে হচ্ছে আপত্তিটা হচ্ছে আমরা তুলতে পারি, সেটা হচ্ছে যে ভালো কোনো দলের এগেনস্টে যদি দেখি যে সবসময় হচ্ছে কেউ যখন সুযোগ পায়, ভালো রোহিত শর্মার কথা যদি বলি, বিরাট কোহলি বা ইন্ডিয়া টিমের কথা যদি বলি, সেখানে ধারাবাহিকভাবে কেউ ভালো খেলে যাচ্ছেন, ভালো একটা ব্যাটসম্যান সাইড লাইনে বা বেঞ্চে বসে আছেন, তিনি সবসময় অপেক্ষা থাকেন যে এই ব্যাটসম্যানটা রেগুলার স্কোয়াডে চান্স পাচ্ছেন, তিনি কবে খারাপ খেলবেন, এবং তখনই কিন্তু তিনি সুযোগ পেলে কিন্তু সেই জিনিসটা কিন্তু কাজে লাগান। সেই দিক থেকে বলা যেতে পারে যে আমাদের ক্রিকেটাররা কিন্তু হচ্ছে আসলে অপেক্ষায় থাকেন যে হচ্ছে তিনি খারাপ করছেন, খারাপ করার পরও হচ্ছে দিনের পর দিন কিন্তু হচ্ছে তিনি সুযোগ পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু বলা যেতে পারে যে আমাদের পাইপলাইনে যথেষ্ট পরিমাণের ক্রিকেটার নাই, সেই দৈন্যতাটা কিন্তু ফুটে ওঠে। তারপর হচ্ছে আজকের ইনিংসে আমরা আলোচনা করতে পারি তামিম ইকবাল 52 রানের একটি ইনিংস খেলেছেন। স্বাভাবিকভাবেই তার ব্যাটিং বা হচ্ছে তার এই অবদান নিয়ে সমালোচনা হওয়ার কথা না, তারপরেও এখানে কিন্তু রয়ে গেছে। আমরা সবসময় দেখি তামিম ইকবালের স্ট্রাইক রেট কিন্তু হচ্ছে প্রশ্নবিদ্ধ থেকে যায়। আজকে যদি হচ্ছে তামিম ইকবাল লাস্ট 5 ইনিংসে
যদি তামিম ইকবালের স্ট্রাইক রেট আমরা কাছাকাছি করার চেষ্টা করেছি। আজকে তিনি 52 রান করেছেন, তার স্ট্রাইক রেট ছিল 74 রান। তিনি 52 রান করতে বল খেলেছেন হচ্ছে 70টি। মজার বিষয় হচ্ছে তামিম ইকবাল 52 রান করেছেন কিন্তু 7টি বাউন্ডারিতে, অর্থাৎ সেখানে হচ্ছে 4টি ছিল হচ্ছে 6-এর মার এবং একটি ছিল ছক্কা। মোট হচ্ছে 30 রান করতে তিনি সময় নিয়েছেন 7 বল। বাকি যে তিনি হচ্ছে 22 রান করেছেন তার জন্য কিন্তু তিনি 63টি বল খরচ করেছেন এবং সেটি হচ্ছে টাইগার ক্রিকেটের অন্যতম বড় সমস্যা। আমরা কিন্তু ইদানিং অনেক ডট বল দিয়ে থাকি এবং এই জায়গা থেকে হচ্ছে তামিম ইকবালকে বেরিয়ে আসতে হবে। ডেফিনেটলি তিনি প্রশংসা পেতেই পারেন, একটা ক্যাপ্টেন্স নক খেলেছেন, যে মুহূর্তে দল খারাপ করছিল সেখান থেকে তিনি দলকে বের করে নিয়ে এসেছেন এবং শেষ মুহূর্তে তার ইনিংসটা কিন্তু হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমার বিশ্লেষণের শেষে হচ্ছে আমি নিয়ে আসবো হচ্ছে মেহেদী হাসান মিরাজকে। মেহেদী হাসান মিরাজের স্ট্যাটটা যদি আমরা একটু খেয়াল করি, তিনি এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন 48টি উইকেট, আজকে ক্যারিয়ার সেরা 4 উইকেট তিনি শিকার করেছেন এবং তার এখন পর্যন্ত উইকেট হচ্ছে 51টি উইকেট তিনি শিকার করেছেন। কিন্তু এখানে হচ্ছে একটি প্রশ্ন, মিরাজের হোম অ্যান্ড অ্যাওয়ে উইকেটের যদি হচ্ছে স্ট্যাটটা আমরা সামনে নিয়ে আসি তাহলে একটি ব্যবধান হচ্ছে স্পষ্ট হয়ে যায়। আমরা হোম সয়েলে হচ্ছে স্পিনিং উইকেট করি বা হচ্ছে এক ধরনের উইকেট যেখান থেকে হচ্ছে আমরা সুবিধা নিতে পারি, সেখানে গেম প্ল্যান সেট করে আমরা মিরাজকে খেলাই। কিন্তু এই মিরাজ যখন হচ্ছে দেশের বাইরে গিয়ে যখন খেলে তখন কিন্তু তার স্ট্যাটটি খেয়াল করুন। অ্যাওয়ে ম্যাচ তিনি করেছেন হচ্ছে খেলেছেন 18 ম্যাচে তার উইকেট কিন্তু হচ্ছে মাত্র 15টা এবং নিউট্রাল ভেন্যুতে সেটা হচ্ছে আরও মলিন, 17 ম্যাচে মাত্র 11 উইকেট। কিন্তু তার হোম সয়েলে কিন্তু হচ্ছে তার স্ট্যাট কিন্তু যথেষ্টই সমৃদ্ধ। তো আমার কথা হচ্ছে জাভরিন, এই জায়গাগুলো থেকে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে বের হয়ে আসতে হবে এবং হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে পাইপলাইন হচ্ছে আমাদের সমৃদ্ধ করতে হবে। এবং আরও একটি কথা বলতেই হয়, আজকের ম্যাচটাও কিন্তু হচ্ছে বের হয়ে এসেছে সিনিয়রদের কাঁধে চড়ে, অর্থাৎ আমরা পাইপলাইন কতটা তৈরি করতে পেরেছি, আমাদের ফিউচার ক্রিকেটার কারা, কাদের হাত ধরে বা কোন ক্রিকেটারের কাঁধে সর হয়ে নেক্সট হচ্ছে টাইগার ক্রিকেটে এগিয়ে যাবে, সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ থেকেই যাচ্ছে। আমাদের প্রত্যাশা থাকবে নির্বাচক বা বিসিবি হচ্ছে ডেফিনেটলি এই জায়গাটায় হচ্ছে দৃষ্টি দেবেন এবং হচ্ছে নতুন ক্রিকেটার তৈরি করবেন, পটেনশিয়াল ক্রিকেটার তৈরি করবেন যারা ধারাবাহিকভাবে হচ্ছে পারফর্ম করবে এবং হচ্ছে টাইগার ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাবে। তো জ্যাভলিন, আমার কাছে এই ছিল সবশেষ। ধন্যবাদ ইকবাল আপনার বিশ্লেষণের জন্য। বাংলাদেশ শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতলেও কিছু বিষয় আছে আলোচনায়, এই যেমন ব্যাটিং, উইকেট ও বোলিং, এই সব আলোচনার বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে ঢাকা উত্তরা থেকে যোগ দিচ্ছেন টাইগারদের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলট। পাইলট ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে জাভরিন। পাইলট ভাই, আজকে তো ম্যাচটা আসলে নিশ্চয়ই দেখেছেন, দীর্ঘ 10টা মানে সব ফরম্যাট মিলিয়ে যদি বলি, টেস্ট, টি20, ওয়ানডে সব মিলিয়ে শেষ 10টা টেস্ট, 10টা ম্যাচ বাংলাদেশ হেরেছে। সেই জায়গাটা থেকে জয়টা তো নিঃসন্দেহে স্বস্তির, কিন্তু আসলে যে ধরনের দাপট দেখানো উচিত ছিল বা সবকিছু মিলিয়ে ওভারঅল পারফরমেন্স কি স্বস্তি দিয়েছে কিনা আপনাকে? না, আমি যিনি অ্যানালাইজ করছেন উনি চমৎকার অ্যানালাইজ করেছেন। আমার মনে হয় যে 1-to-1 প্রত্যেকটা জিনিস উনি ধরে দিয়েছেন। আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট ছিল যে একটা ম্যাচ জিতা। প্রায় 1-1.5 বছর ধরে কিন্তু আমরা ভালোভাবে খেলছিলাম না। টু বি অনেস্টলি আমার কাছে মনে হয় যে আমরা টেস্ট ম্যাচ ভালো খেলি নাই, নিউজিল্যান্ডের সিরিজ ভালো খেলি নাই। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমাদের যে জায়গাটা সেটা হচ্ছে যে কনফিডেন্সটা অনেক লুজ করে ফেলেছিলাম। আমরা যে ভালো ব্যাটিং করতে জানি বা ভালো বোলিং ফিল্ডিং পারি, সেই জায়গা থেকে আমরা কিন্তু হাঁটতে নিজের দিকে চলে আসছিলাম। আজকে ম্যাচটা জিতাটা খুবই দরকার ছিল যে পরবর্তী ভবিষ্যতের জন্য। এবং এই না যে আজকে ম্যাচ জিতলেই যেটা মানে আমরা যে অনেক ভালো করে ফেলেছি তা না। উনি যেমন অ্যানালাইজ করে প্রত্যেকটা 1-to-1 জিনিসটা বলছিলেন যে তামিমের ব্যাপারটা নো ডাউট অ্যাজ এ ক্যাপ্টেন খুব ভালো ব্যাটিং করেছেন, অ্যাজ এ ওপেনার কতগুলো বল ডট খেলেছেন, সেই জায়গাগুলোতে কতখানি ইমপ্রুভ করা যেতে পারে। তারপরেও আমি বলবো যে এটা ঠিক যে কিছুটা হলেও কিন্তু একটু আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। আপনি যদি দেখেন টপ অর্ডারের মধ্যে লিটন দাসকে নিয়ে কথা হচ্ছিল যে অনেক সুযোগ পাচ্ছে কিন্তু সে কাজে লাগাচ্ছে না। তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে অ্যাট দ্য এন্ড আমার কাছে মনে হয় ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট। ডোমিনেট করে ম্যাচ জেতাটা এই মুহূর্তে সম্ভব না, বিকজ আপনি তো একদমই ব্যাকফুটে ছিলেন। আপনার মানসিকভাবে কিন্তু অনেক পিছাই ছিলাম আমাদের টিমটা। সবার কাছ থেকে ব্যাটিং পাচ্ছিলাম না, ফিল্ডিং ভালো হচ্ছিল না, নিউজিল্যান্ডে বলেন, শ্রীলঙ্কা বলেন। তো আপনি তখনই ভালো করবেন যখন আপনি ম্যাচ জিতে থাকবেন। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের পাইপলাইনে অনেক প্লেয়ার আছে, এটা ঠিক পাইপলাইনে প্লেয়ার আছে, বাট পাইপলাইনে প্লেয়াররা তখনই ভালো করবে যখন ইন্ডিয়াতে আপনি বলছিলেন একটু আগে, উনি বলছিলেন যে ইন্ডিয়াতে অনেক পাইপলাইনে প্লেয়ার আছে, সুযোগের শুধু ওয়েট করে থাকে যে সুযোগ পেলেই তারা সুযোগটাকে কাজে লাগাবে। এখানে সম্ভব হয়ে ওঠে না, বিকজ হচ্ছে আপনি ডোমেস্টিকের ক্রিকেট কালচারটা ভালো না। নো ডাউট আমাদের ক্রিকেট বোর্ডে ন্যাশনাল টিমের জন্য অনেক ভালো ফ্যাসিলিটিস আছে,
ফ্যাসিলিটিস থাকলেই যে ভালো প্লেয়ার তৈরি হবে তা না, তাহলে কিন্তু দুবাইও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি হতো, বিকজ দুবাই অনেক টাকা আছে, আপনি অনেক টাকা ইনভেস্ট করে কিন্তু ফ্যাসিলিটিস তৈরি করতে পারবেন। কিন্তু ক্রিকেট কালচার বলে একটা কথা আছে যে কিনা প্লেয়ারদের মধ্যে ভালো ভালো খেলা হবে, তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে, সেখান থেকে ভালো পারফর্মার বেরিয়ে আসবে, এক্সপিরিয়েন্স বলে একটা কথা। তো সেই জায়গায় আমার কাছে মনে একটা বড় ঘাটতি, যে ডোমেস্টিক কালচারটা আমরা যতক্ষণ পর্যন্ত ডেভেলপ না করবো, ঢাকা লিগের খেলা প্লাস আমাদের যে ফার্স্ট ক্লাস খেলা, ওভারঅল এই টিম, তো সব কিছু মিলাই কিন্তু শুধুমাত্র ক্রিকেট শুধু ন্যাশনাল টিমে গেলেই যে ভালো খেলবে তা না। একটা ন্যাশনাল টিমের প্লেয়ার ধরেন এক্সাম্পল যারা খেলছেন, আমার মনে হয় যে তাদের অনেকেই আছে, দুটো ব্যাপার, একটা হচ্ছে যেমন সাকিব, তামিম, মুশফিক, তারা কিন্তু ন্যাশনাল টিমে ঢাকা ঢোকার সাথে সাথে কিন্তু নিজেরা ইমপ্রুভ করেছে, বিকজ তারা নিজেদেরকে কষ্ট করেছে, হার্ডওয়ার্ক করেছে। তো বাট রিসেন্টলি যারা ইয়াং প্লেয়ার আছে, আমি বলবো যে তারা হয়তো ফিজিক্যাল হার্ডওয়ার্ক করছে, বাট মেন্টাল হার্ডওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট, যে প্ল্যানিং একটা অঙ্কের মতো, যে আমি কোন ইনিংসে কোথায় কিভাবে ইনিংস খেলবো, ঘাসের উইকেটে কিভাবে ইনিংস খেলবো। পাইলট ভাই, ঠিক এই জায়গাতে একটু থামাতে চাচ্ছি, সেটি হচ্ছে মানে আমাদের তরুণ যে আসলে ক্রিকেটাররা রয়েছেন, আমার দ্বিতীয় প্রসঙ্গটা আসলে এরকমই ছিল যে আমরা যদি আজকের স্কোর কার্ডটা দেখি, আপনি খেয়াল করবেন যে তিনজন 50 করেছেন, মানে অধিনায়ক তামিম ইকবাল, হি ওয়াজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। দলের যে সময়টাতে আসলে তার স্ট্রাইক রেট নিয়ে আমরা বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা সবসময় হয়, কিন্তু আজকের দিনটা আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে, একেবারে ব্যক্তিগত মতামত, যেটি দল যে ধরনের একটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, সেই জায়গা থেকে এই ইনিংসটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে তার। আর যদি আপনি তারপরে দেখেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, অর্থাৎ বাংলাদেশের টপ সিনিয়র যে চারজন, সাকিব আজকে কিছুটা মানে তিনিও কিন্তু বিপর্যয় সামাল দিয়েছেন, যেটা আমি বলছিলাম যে বিপর্যয় সামাল দিতে তিনি তামিমের সাথে ভালো সঙ্গ দিয়েছেন, কিন্তু নিজের ইনিংসটাকে লম্বা করতে পারেননি। বাকি তিনজন কিন্তু 50 যে মাইল ফলক আছে সেটি ক্রস করেছেন। তো এই যে পুরনো যারা আছেন, সেই পুরন চালটাই বারবার ভাতে বাড়ছে, কিন্তু যারা নতুন তাদের কাছ থেকে আমরা আসলে আশাব্যঞ্জক তেমন পারফরমেন্স দেখতে পাচ্ছি না। এটার পেছনে কি আসলে সেই আপনি ঘরোয়া ক্রিকেট কাঠামো বা ক্রিকেট কালচারকে আসলে দায়ী করবেন কিনা আবারও? না, এই বেশ কিছু ব্যাপার আছে। একটা হচ্ছে যে ধরেন অনেক সময় অনেক কিছু এনভায়রনমেন্ট আপনি হয়তো পাবেন না, যে হয়তো কোনো কারণে অবকাঠামো আমাদের হয়তো ভালো না, বাট নিজে থেকেও নিজেকে কিন্তু আমি বলবো যে টার্গেট করা, যে আমি শুধুমাত্র বাংলাদেশ টিমে খেলবো, নাকি বাংলাদেশ টিমে খেলার সাথে সাথে আমি আমাকে ইন্টারন্যাশনাল কোয়ালিটি মানের মতো আমি নিজেকে তৈরি করবো। আপনি যখন শুধুমাত্র বাংলাদেশ টিমে খেলা চিন্তা করবেন, তাহলে কিন্তু আপনি বাংলাদেশ টিমের এভারেজ একটা প্লেয়ার হয়ে থাকবেন। কিন্তু যখন আপনি মনে করবেন যে না, আমি কি করে বিরাট কোহলি, রোহিত শর্মা, ওয়ার্ল্ড ক্রিকেটে যারা আমি বলবো ডোমিনেট করছে, তাদেরকে এক্সাম্পল হিসেবে তৈরি করে যখন আমি নিজেকে তৈরি করবো, তখন আপনি 10-এ টার্গেট করলে অ্যাটলিস্ট 8-এ যে পৌঁছাবেন বা 9-এ যে পৌঁছাবেন। তো সেই জায়গাতে আমার মনে একটু ঘাটতে চাই, যাচ্ছে যে শুধুমাত্র যে ফ্যাসিলিটিস থাকলেই যে হবে তা না, নিজেকেও কিন্তু মেন্টালি আমাকে তৈরি করতে হবে। আর ক্রিকেট খেলাটা আমার কাছে মনে হয় একান্তই অঙ্কের মতো খেলা, যে কোন সময় আমি ব্যাটিংয়ে, যেমনটা আমি আজকে বলবো যে নো ডাউট মিঠুন ভালো প্লেয়ার, সবসময় কিন্তু ভালো কন্ট্রিবিউট করে গেছে। আজকে ফার্স্ট বলে যেভাবে সে প্রথমেই যে বলটা খেললো, আমার মনে হয় যে একটু সেট হওয়ার পরে খেললে ভালো হতো। লিটন দাস যে খেলাটা খেলেছে প্রথম, মানে আমি বলবো যে অনেক দূরে হোয়াইট বলের মতো একটা বল, সে পাটা কাছে না নিয়ে দূর থেকে শর্টস খেলতে গেছে। তো এটা বেসিক্যালি একটা ম্যাচে আপনার হতে পারে, আপনি ভুল ডিসিশন একটা নিতে পারেন, কিন্তু একটা ভালো প্লেয়ার, আমি বলছি না যে তারা খারাপ প্লেয়ার, বাট ভালো প্লেয়ার এই ভুলগুলোর মিস্টেকটা খুব কম হয়। রোহিত শর্মা, বিরাট কোহলি তারাও কিন্তু 0 রান করে, বাট ওরা 10টা ইনিংসের মধ্যে 2টা হয়তো 0 করে, বাট 8টা ইনিংসে দেখবেন যে ধারাবাহিক বড় বড় রান করে। তো সেই জায়গার ঘাটতি ইয়াং প্লেয়ারদের আছে, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে ধরনের ফ্যাসিলিটিস ন্যাশনাল টিমে আছে, আমার মনে হয় যে সিনিয়র প্লেয়ারদের সাথে ডিসকাস করা উচিত, কী করে তারা ভালো ভালো ইনিংস খেলে। মুশফিক ভাই বা মাহমুদুল্লাহ ভাই, তারা কী করে ইনিংস ভালো খেলেন, তামিম কী করে এত সুন্দর একটা ইনিংস খেলতে পারে এই টাফ জায়গার মধ্যে থেকে। এটা শুধুমাত্র প্র্যাকটিস করলে হবে না, আমার কাছে মনে হয় কিছু জিনিস আছে যেগুলো নিজেকে তৈরি করতে হবে ম্যাচের মধ্যে, যে যেন আমি ওইরকম ভুল না করি। পাইলট ভাই, আজকে আমরা যেটি দেখেছি যে আমাদের মিরপুরের যে উইকেট, মুশফিক কিন্তু তিনি বলেছেন পোস্ট ম্যাচে এসে, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে এই উইকেটটাতে খেলা চ্যালেঞ্জিং ছিল। আর যদি একটু এগিয়ে যাই, মানে একটা দিন যদি আমি প্রিভিয়াসে যাই, ম্যাচ পূর্ববর্তী মানে ম্যাচের একদিন আগে ইনফ্যাক্ট তামিম ইকবাল একটা জুম মিটিংয়ে তিনি কিন্তু বলেছিলেন, ওটাও প্রেস কনফারেন্স ছিল অনলাইনে, সেখানে তিনি বলেছেন যে দ্য মেসেজ ইজ ক্লিয়ার টু দ্য যারা হচ্ছে উইকেট নিয়ে কাজ করবে, উইকেটটা বানাচ্ছেন, তাদের কাছে মেসেজটা ক্লিয়ার আছে যে বাংলাদেশ টিম এবং টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন কী ধরনের উইকেটটা চায়।
তো সেই জায়গা থেকে ক্যাপ্টেন এমন উইকেট কি চেয়েছে যেটাতে তার ম্যাচ সেরা হয়েছেন, যিনি বা মিস্টার ডিপেন্ডেবল আমরা যাকে বলি, তিনিই বলছেন যে উইকেটটা চ্যালেঞ্জিং ছিল। এই জায়গাটি একটা ফাঁক রয়েছে কিনা? এবং আমরা কিন্তু এর আগেও গামিনী ডি সিলভার একটা যে বিষয়টি রয়েছে যে আমরা 2018 যে ম্যাচটা হয়েছিল, যে সিরিজটা হয়েছিল ঢাকায়, শ্রীলঙ্কার এসেছিল, সেখানে কিন্তু এই উইকেট কেমন হয়েছে বা টিম ম্যানেজমেন্টের পরামর্শ মতো উইকেটটা হয়েছে কিনা আদৌ, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্নবিদ্ধ জায়গা তৈরি হয়েছিল। এবারেও কি সেরকম কিছু দেখছেন আপনি? না দেখেন, টু বি অনেস্ট, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দলই কিন্তু তার নিজস্ব হোম কন্ডিশনটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবে। বিকজ আপনি আমরা কিন্তু শ্রীলঙ্কার সাথে দেখেন, শ্রীলঙ্কাতে ভালো স্পিন আছে ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু স্পিন নির্ভর টিমই বলতে গেলে। বিকজ হচ্ছে আপনি যদি দেখেন আমাদের বেশ ভালো অলরাউন্ডার আছে কিছু, এবং সাথে আমরা কিন্তু আমাদের এই মিরপুর মাঠে কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করি। এমন না যে আমরা অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছি যে বছরে 2টা ম্যাচ খেলবো এখানে। তো আমাদের ঢাকা লিগ বলেন বা আমাদের প্র্যাকটিস ন্যাশনাল যে প্র্যাকটিস হচ্ছে কয়েকদিন আগে মিরপুর স্টেডিয়ামে কিন্তু প্র্যাকটিস হচ্ছে সেন্টারে। তো আপনি একটা উইকেটে রেগুলার যখন আপনি প্র্যাকটিস করেন তখন কিন্তু আপনি ওই জায়গাটা কিন্তু ইউজ করেন। যখনই আপনি দেশের বাইরে খেলতে যাচ্ছেন, এরকমই একটা স্পিনটাকে খেলতে যাচ্ছেন, তখনই কিন্তু প্রবলেমটা হচ্ছে। বিকজ উইকেটের একটু সয়েলটা বা ভিউটাও কিন্তু একটু আলাদা হয়। আপনি মিরপুর স্টেডিয়ামে খেলতে খেলতে আপনি ওই ভিউটা কিন্তু মুখস্থ যায়, কিন্তু যখন আপনি শ্রীলঙ্কা খেলতে গেছেন বা অন্য জায়গায় খেলতে যান তখন ওই ভিউটা থেকে কিন্তু এটা ডিফারেন্স তৈরি হয়। তো তারপর আমি বলবো যে এটা অবশ্যই চ্যালেঞ্জিং উইকেট ছিল। আমার কাছে মনে হয় যে মুশফিক অসাধারণ ব্যাটিং করেছে, মাহমুদুল্লাহ ফ্যান্টাস্টিক ব্যাটিং করেছে, কিন্তু ইনিশিয়ালি হয়তো লিটন দাস আউট হয়ে গেছে, তামিম এবং সাকিব দুজনে কিন্তু অনেক টাফ সার্ভাইভ করছিল। তারা চেষ্টা করছিল কী করে ইনিংস বিল্ড আপ করা যায়। ইনিশিয়ালি কিন্তু রান আসছিল না, বাট তামিম আমি বলবো যে ভালো একটা সুন্দর একটা আমি বলবো ইনিংস দিয়েছে। ছোট ইনিংস হলেও ভালো একটা ইনিংস দিয়েছে, বিকজ ওই সময় একটা ইনিংস দরকার ছিল। বাট অ্যাট দ্য এন্ড আমি বলবো যে দুজনের পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল, মাহমুদুল্লাহ এবং মুশফিকের পার্টনারশিপটা, এবং লাস্টের ফিনিশিং আফিফ এবং সাইফুদ্দিনের ফিনিশিংটা খুব ভালো ছিল। আর বোলার আমি বলবো যে মেহেদী মিরাজ যে উইকেটে যেমন বোলিং করা উচিত খুব ভালো বোলিং করেছে। পারুল ভাই, আমরা আসলে আপনি যে প্রসঙ্গগুলো আনছিলেন, আফিফের ব্যাটিং বা সাইফুদ্দিন এবং মিরাজের বোলিং, অবশ্যই সাথে তাসকির এবং মুস্তাফিজ, সাকিব, তাদের বোলিং নিয়েও আলোচনা করব, কিন্তু আমাদের হাতে একটা প্যাকেজ আছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে তারপর আবার ফিরবো আপনার কাছে। করোনা পজিটিভ নেগেটিভ দোলাচলে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে নিয়ে নাটকীয়তার অবসান কাটিয়ে মাঠে নেমেছে দুই দল। ক্রিকেটার ও স্টাফ সহ 5 জন শনাক্তের কয়েক ঘন্টার মধ্যেই 4 জনের নেগেটিভ আসার জন্য করোনার ডেথ সেলকেই দায়ী করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে সিরিজের বায়াবাবল প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট। ম্যাচ শুরুর আগেই এ যেন বিনা মেঘেই বজ্রপাত। হঠাৎ করেই জানা যায় করোনার সংক্রমণ ছড়িয়েছে লঙ্কা বাংলা সিরিজে। যদিও তখন এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্যই করেনি এসএলসি কিংবা বিসিবির কোনো পক্ষই। বিপরীতে অপেক্ষার প্রহর বাড়ে গণমাধ্যম কর্মীদের। শঙ্কা জাগে কোভিডকালে ঘরের মাঠে দ্বিতীয় সিরিজ নিয়ে। স্বস্তি ফিরতে সময় লাগে ঘণ্টাখানেক। পরবর্তী পিসিআর টেস্টে নেগেটিভ আসেন 5 জনের 4 জনই। শুধু পজিটিভ লঙ্কান শিরান ফার্নান্দো। নিয়ম মেনে তাকে রাখা হয়েছে আইসোলেশনে। আমাদের 3 পজিটিভের মধ্যে 2 জনের ইতিমধ্যেই নেগেটিভ এসেছে। বাংলাদেশ শ্রীলঙ্কার সম্পর্ক কিংবা সিরিজের বায়োবাবল নিয়ে আমরা খুবই খুশি। এবারই প্রথম নয়, এর আগে আয়ারল্যান্ড ওলভস, দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল খালেদ মাহমুদ সুজনের ক্ষেত্রেও 24 ঘন্টার মধ্যেই বদলে গেছে ফলাফল। কেন বারবার এমনটা হচ্ছে? বিসিবির সভাপতি দুষলেন ডেথ সেলকেই। আমাদের যে বায়োবাবল সিস্টেমটা আছে, এখানে নেগেটিভ কারো গিয়ে পজিটিভ হওয়াটাও মানে অস্বাভাবিক। আমাদের ধারণা তার ডেড আরএনএ ডিটেক্ট করে পিসিআর, তো এটা হতে পারে। বর্তমানে হয়তো কোনো নিষ্ক্রিয় সেল বা মৃত কোষ তার যে নেজোফেরিংস বা যে জায়গাগুলো থেকে আমরা নমুনা সংগ্রহ করি সেখানে থেকে থাকতে পারে। এমন জটিলতায় গুঞ্জন উঠেছিল সিরিজের বাকি 2 ম্যাচ আয়োজন নিয়েও। তবে সেই সংখ্যাকে উড়িয়ে দিয়ে যথাসময়ে ম্যাচ আয়োজনের কথা জানান বিসিবি বস। তাইলে আমার তো অল্টারনেট আরেকটা থাকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও আলোচনায় যুক্ত হচ্ছি খালেদ মাসুদ পাইলটের সঙ্গে। পাইলট ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি। আমরা আসলে যে এখানে আলোচনাটা থামিয়েছিলাম, মাঝখানে এই যে আমরা আসলে প্রতিবেদনটি দেখলাম এই মুহূর্তে, সেটি হচ্ছে যে আজকে সকালবেলা কিন্তু ম্যাচের ঠিক কিছুক্ষণ আগে একটা শঙ্কা তৈরি হয়েছিল যে 5 জন ক্রিকেটার এবং স্টাফ সব মিলিয়ে 5 জনের করোনা টেস্ট করার পরে 4 জনের কিন্তু হচ্ছে নেগেটিভ এসে, একজন স্টিল তিনি পজিটিভ এসেছেন দ্বিতীয় দফার ক্ষেত্রে, যে 5 জন পজিটিভ এসেছিলেন। তো বায়োবাবল প্রক্রিয়ার ভিতরে থাকার পরেও এই ধরনের, যেটি আসলে হয়তোবা অনেকটা
টেস্টের কিছু পজিটিভ নেগেটিভের কিছু আছে, সমস্যা রয়েছে, অনেক সময় ফলস নেগেটিভ আসে বা ফলস পজিটিভ আসে। তো সেই জায়গাতে আসলে খেলোয়াড়দের জন্য মেন্টাল এক ধরনের প্রেশার সবসময় থাকে কিনা এই বায়োবা বলে? কিছুটা মেন্টাল প্রেশার থাকবেই। যখন আপনি ধরেন জানবেন যে আপনি পজিটিভ, তখন তো স্বাভাবিক আপনি ডানে বামে কত মানুষ এরকম মারা গেছেন যারা পজিটিভ হয়ে। বাট আমার কাছে মনে হয় প্লেয়াররা অনেক স্ট্রং, এবং আমি যতটুকু জানার মতো যে প্লেয়ারদের এখন পর্যন্ত কিন্তু এরকম ধরনের বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় নাই। কিছুটা মেন্টাল প্রেশার থাকবে, বাট আমি মনে করি ক্রিকেট বোর্ড কিন্তু খুব সুন্দরভাবে, আমি যতটুকু জেনেছি বা শুনেছি যে ক্রিকেট বোর্ড কিন্তু খুব সুন্দরভাবে বায়োবা বলের এই জিনিসটা চালাচ্ছে। কিন্তু এটাও ঠিক যে মানতে হবে করোনা আসলে কীভাবে সে টাচ করবে আসলে বলা খুব কঠিন। বিকজ আপনি যখন ক্রিকেট খেলতে যাচ্ছেন মাঠে এবং মাঠের বাইরে হোটেলে, এবং অনেক মানুষ হয়তো দেখা গেলো যে অজান্তেই কোনো না কোনোভাবে কোনো ফুডের মাধ্যমে হতে পারে বা যে কোনোভাবেই এটা পাস করে চলে আসতে পারে। বাট চেষ্টা করছে কতটুকু সেফটি করা যায় গোটা ওয়ার্ল্ডে। আপনি যদি দেখেন শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড না, এমনকি ওয়ার্ল্ড ফুটবলেও কিন্তু এরকম দু একজন করে এরকমভাবে পজিটিভ ধরা পড়েছে। তার মানে এই না যে থেমে থাকবে, লাইফটা থেমে থাকবে, খেলার জায়গায় চলবে। কতটুকু কন্ট্রোল করা যায় সেটা ইম্পর্টেন্ট, কতটুকু কন্ট্রোল করে এই কালচারটাকে বা ক্রিকেটটাকে ধরে রাখা যায়। বিকজ আপনি তো চিরজীবন আলটিমেটলি এখন যে অবস্থা আছে, করোনা কিন্তু এত সহজে কিন্তু দূর হবে না। বাট জীবন এবং আমার মনে হয় যে কালচারগুলো আছে সেগুলো তো চালাতেই হবে। আমার মনে হয় যে স্পোর্টসের ইন্ডাস্ট্রিটাকে বন্ধ রাখা মানে বিশাল বড় একটা ক্ষতিগ্রস্ত হবে স্পোর্টসের, বিশেষ করে স্পোর্টসম্যানদের সাথে যারা অর্গানাইজার বলেন, যারা জড়িত আছে এটার সাথে রিলেটেড। নিঃসন্দেহে আসলে আমাদের আসলে নিউ নরমাল সিচুয়েশনটাতে আসলে অ্যাডাপ্ট করে ফেলতে হবে, সবকিছু মিলিয়েই অ্যাডাপ্ট করতেই হবে। জি, আবারও আমি যদি ম্যাচের আলোচনায় ফিরতে চাই, যেখানে শেষ করেছিলাম, সাইফুদ্দিন এবং আফিফ তারা খুব ছোট্ট একটা মানে শেষ পর্যায়ে এসে ছোট্ট একটা পার্টনারশিপ, কিন্তু খুবই কার্যকর লেগেছে কিনা? অবশ্যই কখনো কখনো কিন্তু আপনি ধরেন 10টা রান কিন্তু খুব ইম্পর্টেন্ট টিমের জন্য। আপনি হয়তো ধরেন 3 বলে একটা 10 রান করলেন, কখনো কখনো আপনি 10 রান করুন তো কোনো ইম্পর্টেন্ট না, 100 রানও ইম্পর্টেন্ট না। আপনি 100 রান করলেন, হয়তো 100 বল খেলে আপনি 100 করলেন কিন্তু টিম হেরে গেছে, তো কিন্তু ইউজলেস। বরঞ্চ আপনি হয়তো 1 বলে একটা 6 রান লাগে, একটা 6 মারছেন, এটাই এনাফ। তো দিন শেষে অ্যাট দ্য এন্ড কিন্তু রেজাল্টটা খুব কাউন্ট হয়। বিকজ আপনি যখন একটা ম্যাচ খারাপ খেললেন, খারাপ খেলার পরে যখন জিতে যাবেন না, ওই মানসিকতা নিয়ে যখন মাঠ থেকে বেরাবেন জিতা নিয়ে, তখন কিন্তু অনেক খারাপগুলোও কিন্তু আপনি হাইড হয়ে যাবে, মানে আপনি লুকায় যাবে। ফলে পরবর্তী ম্যাচের জন্য কিন্তু আপনার কাজে লাগবে। আমি মনে করি যে ওই ছোট ইনিংসটা আফিফের এবং সাইফুদ্দিনের ছোট্ট ইনিংস হলেও কিন্তু একটা বড় হেলদি রান দাঁড় করেছে, ফাইটিং স্কোর দাঁড় করেছে। এমনকি আপনি যদি দেখেন মাহমুদুল্লাহ এবং মুশফিকের, তারা আমরা কিন্তু 99 for 4 ছিল। যদি যেহেতু 1 বলের খেলা ক্রিকেট, এটা এমনও হতে পারতো যে মাহমুদুল্লাহ মুশফিক যদি ধরেন কোনো কারণে যদি আর্লি আউট হয়তো, বড় একটা ইনিংস পার্টনারশিপ না হতো, হয়তো এমনও হতে পারতো যে 15-20 মতো অল আউট হতো। বাট অ্যাট দ্য এন্ড ক্রিকেট খেলা কোথায় যাবে, কোথায় পৌঁছাবে, এটা খুব বলা কঠিন। বাট আমি মনে করি যে খুব ভালো একটা ইনিংস খেলেছে দুজনেই। আমি শুধু টেলেন্ডারের থেকে যদি বলা হয় যে সাইফুদ্দিন এবং আফিফ খুবই ভালো খেলেছে ওই মুহূর্তে, যেটা দরকার ছিল। আর সবশেষে আমি বলবো যে এই রানটাও কিন্তু এনাফ ছিল না আমার কাছে মনে হয়, যে যদি আমরা ভালো বোলিং না করতাম। আমরা খুবই ভালো বল করেছি। আরেকটা বড় ইম্পর্টেন্ট হচ্ছে, আমি বলি যে এটা খুবই ইম্পর্টেন্ট যে টসটা জিতা। এই ওয়েদারে যে ওয়েদারে খেলা হচ্ছে, আপনি যদি দেখেন প্রচণ্ড গরম এই মে মাসে, আপনি যদি দেখেন বাইরে যে প্রচণ্ড গরম, এই গরমে টসটা খুব ভাইটাল। বিকজ যারাই টস দিবে আমার মনে হয় তারাই ফার্স্ট ব্যাটিং করবে। বিকজ এই 3.5 ঘন্টা এরকম গরমে ফিল্ডিং করার পরে আপনি সেকেন্ড হাফে যে ব্যাটিং করাটা আসে খুব টায়ার্ড। আপনি যে কোনো মুহূর্তে দেখবেন যে একটা প্লেয়ার ক্র্যাম্প করবে অথবা কোনো না কোনো কারণে হয়তো পড়ে যাবে। কিন্তু আমার কাছে মনে হয় ওয়েদারটা খুব ডিফিকাল্ট টু প্লে। আমার কাছে মনে হয় খেলার জন্য খুবই ডিফিকাল্ট এই ওয়েদারটা। বাট এই খেলার জন্য আপনাকে খুব ইম্পর্টেন্ট টসটা জিতা। বিকজ আপনি ওই অ্যাডভান্টেজটা খুব ইম্পর্টেন্ট, যে আপনি যদি ফার্স্ট ব্যাটিং করে যদি আমি ব্যাটসম্যান দুজন হয়তো টায়ার্ড হবে, কিন্তু পুরো টিম রেস্ট পাবে। পরবর্তী আপনি যখন খেলছেন তখন কিন্তু আপনি ছায়ার মধ্যে খেলছেন, বা আপনি ধরেন ওয়েদারটা। নিঃসন্দেহে পাইলট ভাই, আমি আপনার সাথে একমত, এবং আসলে ভাইটাল রোলটা প্লে করেছে আজকে টসটা উইন করা। ধন্যবাদ পাইলট ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য স্টুডিওতে। থ্যাংক ইউ আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বিশ্বকাপ পর্যন্ত রাসেল ডোমিঙ্গোর উপরে ভরসা রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমান পরিস্থিতিতে বিকল্প না থাকায় প্রোটিয়া কোচই থাকছেন দায়িত্বে, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাড়তে পারে ব্যাটিং কোচ জন লুইসের মেয়াদও। এছাড়াও আগামী মাসেই ঘোষণা করা হবে কেন্দ্রীয় চুক্তির তালিকা, যেখানে আগের পারিশ্রমিক বহাল রাখার ইঙ্গিত পাপনের। 3 ফরম্যাটে টানা 10 ম্যাচ জয়হীন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হেরে দেশে ফেরার পরই গুঞ্জন ওঠে বরখাস্ত হচ্ছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
গণমাধ্যমে কোচ নিয়ে অসন্তুষ্টির কথাও জানান বিসিবির দু একজন পরিচালক, যার কারণে চলমান লঙ্কা সিরিজ ডমিঙ্গোর জন্য হয়ে ওঠে অ্যাসিড টেস্ট। এই সিরিজটা শেষ আগস্টে শেষ হবে ডমিঙ্গোর সাথে চুক্তি, তবে আপাতত কোচ পরিবর্তনের কথা ভাবছে না বোর্ড। বিকল্প না থাকায় তাই বিশ্বকাপ পর্যন্ত টিকে যাচ্ছেন এই প্রোটিয়া। বাড়তে পারে ব্যাটিং কোচ জন লুইসের মেয়াদও। যদি আমরা নবায়ন না করি, ব্যাকআপ কিছু একটা থাকতে হবে। তো এই কোভিড সিচুয়েশন এবং ওয়ার্ল্ড কাপের আগে আমাদের কাছে এরকম কোনো কিছু আমাদের মাথায় নাই। দিস ইজ দ্য রিয়েলিটি। সিনিয়ররা রান পেলেও দল ভালো করছে না। গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সবখানেই কাঠগড়ায় লিটন মিঠুনরা। ওপেনিং যেন বড় মাথা ব্যথা টিম ম্যানেজমেন্টের। টানা ব্যর্থ লিটন দাস শেষ 7 ওয়ানডে ইনিংসে 3 ডাক, রান এসেছে 76। তাই ক্রিকেটারদের সাথে বসতে চায় বিসিবি। ওরা কয়টা বল ভালো বল করে ওরা বা ব্রিলিয়ান্ট ফিল্ডিং করে আমাদের আউট করছে। শর্ট সিলেকশনগুলো কি ঠিক ছিল? এরকম শর্ট খেলে তো যে কোনো যত ভালো কোচিয়ে নিয়ে আপনি আনেন না কেন, কোনো লাভ নাই। তো আগে আমাদের প্লেয়ারদের নিয়ে বসতে হবে আমাদের। বিসিবির কেন্দ্রীয় চুক্তিও প্রায় চূড়ান্ত। আগামী মাসে আসবে ঘোষণা। বোর্ডের আয় কমলেও ক্রিকেটারদের বেতন কমছে না। সব বোর্ডই কিন্তু একটা ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছে, এটাতে কোনো সন্দেহ নেই। আমরাও আছি। ক্রাইসিস পিরিয়ডটা তো খালি বোর্ডের না, সবার জন্য, খেলোয়াড়দের জন্য। কাজে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি এবং সামনেও এটাই থাকবে ওদের পাশে থাকা। কাজে ওদের জন্য ওদের ক্ষতি হয় এরকম কিছু করার পরিকল্পনা আমাদের নাই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের আর্চারির খবর। ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। বিশ্বকাপ আর্চারির স্টেজ 2 এর রিকার্ভ মিশ্র ইভেন্টে শেষ পর্যন্ত রূপা জিতল আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকি। ফাইনালে বাংলাদেশকে 5-1 সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে নেদারল্যান্ডস। তবে ডাচদের অভিজ্ঞতার কাছে হারলেও প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে দেশের জন্য রূপা জিততে পারায় সন্তুষ্ট লাল সবুজের জার্সিধারীরা। রোমান সানার স্বপ্নটা ছিল আকাশচুম্বী। ফাইনালের মঞ্চে স্বর্ণপদক হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু অলিম্পিকে সরাসরি সুযোগ পাওয়া দেশের এই আর্চারের কাঙ্ক্ষিত স্বপ্ন এবার আর পূরণ হলো না, যেখানে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধনটাও ধরা দিল না। আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকি লাল সবুজ জার্সি গায়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের মঞ্চে। এই দুই আর্চারের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডসের দুই অভিজ্ঞ আর্চার গ্যাব্রিয়েলা সোলুসের ও সেফন ডেনবার্গ। সুইজারল্যান্ডের লুজানের ওয়ার্ল্ড আর্চারি এক্সিলেন্স সেন্টারে শুরু থেকেই পিছিয়ে পড়ে লাল সবুজরা। প্রথম সেটে বাংলাদেশের 30 পয়েন্টের বিপরীতে নেদারল্যান্ডসের স্কোর দাঁড়ায় 36 পয়েন্ট। অবশ্য পরের সেটে সমানে সমান লড়াই করে পয়েন্ট ভাগ করে নেয় রোমান সানা ও দিয়া সিদ্দিকি। এরপর আধিপত্য ধরে রেখে শেষ পর্যন্ত 5-1 সেট পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে স্বর্ণ জিতে নেয় দুই ডাচ আর্চার। তবে নেদারল্যান্ডসের অভিজ্ঞতার কাছে হারলেও প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে দেশের জন্য রূপা জিততে পারাটাকে বড় অর্জন বলে মনে করছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকি। হিস্টোরি ক্রিয়েট করে আমরা সিলভার মেডেল অর্জন করতে পেরেছি। সেই সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মেইন স্পন্সর তীর সিটি গ্রুপ, তীর, যাদের প্রচেষ্টায় আমরা এখানে আসতে পেরেছি, এবং আমার কোচ এবং আমাদের টিমমেট যারা আছেন। এক্সপিরিয়েন্স বলতে গেলে খুবই কম আমার এক্সপিরিয়েন্স, কারণ আমি বলতে গেলে অনেক নতুন। তবুও যেটা অর্জন করছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো করার চেষ্টা করছি, ইনশাল্লাহ করতেও পারছি। বাকিটা যেটা হয়েছে সেটা আল্লাহর অশেষ রহমতের জন্য হয়েছে। অবশ্যই আমরা আমাদের মেইন সিটি গ্রুপ স্পন্সর তীরকে আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে চাপ না নিয়ে খেললে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারত বাংলাদেশের আর্চাররা। তারপরও আর্চারদের পারফরমেন্সে সন্তুষ্ট ফেডারেশন। দীপু, সময় সংবাদ। 2019 আর্চারি ওয়ার্ল্ড কাপে ব্রেক থ্রু অ্যাথলিট বাংলাদেশের রোমান সানা ও ব্রেক থ্রু কোচ নির্বাচিত হয়েছিলেন ফ্রেডরিক মার্টিন। এবার সেই অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ওয়ার্ল্ড আর্চারি। সুইজারল্যান্ডের লুসানে ওয়ার্ল্ড আর্চারির ফাইনালের আগে পুরস্কার তুলে দেওয়া হয় তাদেরকে। 2019 সালে ওয়ার্ল্ড আর্চারির ইভেন্টে স্বর্ণ জেতেন বাংলাদেশের আর্চার রোমান সানা। সেবার নবীনী আর্চার এসেই বাজিমাত করেন আর্চারি বিশ্বকাপে। রোমানের ভালো করার পেছনের কারিগর ছিলেন জার্মান কোচ ফ্রেডরিক মার্টিন। এ যেন এলাম, দেখলাম আর জয় করলাম, যা নজর কেড়েছিল বিশ্ব আর্চারির কর্তাদের। আরও আগে স্বীকৃতি দেবার কথা থাকলে করোনার কারণে তা পিছিয়ে যায়। এবার তাই দেশের প্রথম আর্চার হিসেবে এই পুরস্কার নিলেন টোকিও অলিম্পিকে অংশ নিতে যাওয়া এই অ্যাথলিট। বিশ্বকাপ বাছাই পর্বের মূল লড়াইয়ে নামার আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করতে সকালে দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল, জানিয়েছেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
করোনা নেগেটিভ রেজাল্ট নিয়েই অনুশীলন করার সুযোগ পাবেন ফুটবলাররা। সৌদিতে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই মিশন সামনে রেখে 25 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাফুফে। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি নিয়ে যেন নির্দিষ্ট পরিকল্পনায় আসতে পারছে না ন্যাশনাল টিমস কমিটি। ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে সিদ্ধান্ত। 11ই মে ক্যাম্প শুরু হয়ে বন্ধ হয়েও আবারও নতুন সংযোজনে ক্যাম্পের বাকি অংশ হবে সৌদি আরবে। প্রস্তুতি চলবে দাম্মামে। কাতারে যখন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, তখন প্রায় 44 ডিগ্রি থাকবে সেখানকার তাপমাত্রা। দাম্মামের তাপমাত্রা এখন কাতারের সমান, তাই প্রস্তুতির বাকি অংশ শেষ করতে সৌদি আরব যাচ্ছেন জামাল ভুইয়ারা। বাংলাদেশ ফুটবলের জাতীয় দল সৌদি আরবের উদ্দেশ্যে রওনা করবে। সেখানে দামাম শহরে আমাদের আগামী 6-7 দিন একটা ফুটবল ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখানে প্রিন্স নাইট স্পোর্টিং সিটিতে আমাদের ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এই 7 দিনের মধ্যে আগামী 26, 27 বা 29 তারিখে আমরা 1টি অথবা 2টি প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পাবো সেখানকার স্থানীয় দলের সাথে। সৌদি আরব থেকে সরাসরি কাতারে যাবে বাংলাদেশ, তাই মূল স্কোয়াড নিয়ে রিয়াদে যাচ্ছেন কোচ জেমিডে। সৌদিতে নেগেটিভ রেজাল্ট নিয়ে অনুশীলনের সুযোগ পাবেন লাল সবুজের প্রতিনিধিরা, যেখানে স্থানীয় দলের বিপক্ষে 1 বা 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে জেমি শিষ্যরা। ক্যাম্প সৌদি আরবে করার মাধ্যমে আমাদের একই আবহাওয়াতে তারা প্র্যাকটিস করতে পারবে এবং একই তারা পরিবেশে প্র্যাকটিস করতে পারবে এবং 30 তারিখে তারা কাতারের উদ্দেশ্যে রওনা করবেন সৌদি আরব থেকে। সেখানে 3 তারিখে, 7 তারিখে এবং 15 তারিখে আগামী মাসে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ম্যাচ আছে। আমরা আশা করছি আমাদের এই ক্যাম্পটি আমাদের খেলোয়াড়দের জন্য, আমাদের দলের জন্য ফলপ্রসূ হবে। প্রাথমিক স্কোয়াড থেকে 25 সদস্যের দল নির্বাচন করেছে টিম ম্যানেজমেন্ট, যেখানে প্রথমবার জাতীয় দলে খেলার সুযোগ থাকছে তারেক কাজীর। ফিরেছেন তপু বর্মন। সৌদি যাওয়ার আগের দিন অবশ্য মাঠের অনুশীলন করেনি বাংলাদেশ দল। এদিন হোটেলে জিম আর সুইমিংয়ে সময় দিয়েছেন ফুটবলাররা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।